এই দুইটিরই বিয়োগফল হলো আমার নেট স্যালারি বা বেতন। সম্মানিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি যে প্রতি বছর জুলাই মাসে আমাদের বেতন বৃদ্ধি পায়। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমেই আমাদেরকে জানতে হবে আমাদের মূল বেতন কত, অর্থাৎ জুলাই মাসে ইনক্রিমেন্ট পাওয়ার পর আমাদের মূল বেতন কত, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। এই বিষয়টি আমরা কিভাবে জানব? এই ভিডিওতে বিস্তারিত বলা আছে। এই ভিডিওটি দেখে আপনি আপনার মূল বেতন কত জেনে নেবেন। মূল বেতন জানার পর আমরা সহজেই বাড়ি ভাড়ার হিসেবটি করে নিতে পারি। 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের পরিসর বা রেঞ্জ হলো 4টি। প্রথমটি হলো 9,700 পর্যন্ত। দ্বিতীয় রেঞ্জটি হচ্ছে 9,701 টাকা হইতে 16,000 টাকা পর্যন্ত। তৃতীয় রেঞ্জটি হচ্ছে 16,001 টাকা হতে 35,500 টাকা পর্যন্ত। চতুর্থ রেঞ্জটি দেখতে পাচ্ছি আমরা 35,501 টাকা বা তার চেয়ে বেশি। বেতনের এই 4টি রেঞ্জের মধ্যে আমার মূল বেতনের রেঞ্জ হচ্ছে 16,001 টাকা থেকে 35,500 টাকা পর্যন্ত। এই 4টির মধ্যে আপনার মূল বেতন যে রেঞ্জের মধ্যে পড়ে প্রথমে সেটা সিলেক্ট করবেন। তারপর আমাদের কাজ হলো আমি কোন এলাকাতে চাকরি করি। প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন, অর্থাৎ আমি যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতে চাকরি করি তাহলে আমার বাসা ভাড়া হবে মূল বেতনের 55% হারে ন্যূনতম টাকা 9,600। এই কথাটির অর্থ হচ্ছে আমার মূল বেতনের 55% যদি 9,600 টাকার কম হয় তাহলে আমার বাসা ভাড়া 9,600 টাকাই হবে। আর যদি আমার মূল বেতনের 55% 9,600 বা তার চেয়ে বেশি হয় তাহলে আমার বাসা ভাড়া 9,600 বা তার চেয়ে বেশি যে পরিমাণটি হবে সেটিই হবে। আশা করি এই কথাটি বুঝতে পেরেছেন। তারপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য বাসা ভাড়া হচ্ছে মূল বেতনের 45%, কিন্তু 8,000 টাকার নিচে নয়। এবং অন্যান্য স্থানের জন্য বাসা ভাড়া হবে মূল বেতনের 40%, কিন্তু 7,000 টাকার নিচে নয়। অর্থাৎ মূল বেতনের 40% যদি 7,000 টাকা না হয় তাহলে বাসা ভাড়া আমার 7,000 টাকাই হবে। আর যদি 7,000 টাকা বা তার উপরে হয়ে থাকে তাহলে বাসা ভাড়া আমার 7,000 বা তার উপরে যে অঙ্কটি বের হবে সেটিই হবে। এখানে যে 3টি শর্ত আছে, 3টি শর্তের মধ্যে আমার জন্য প্রযোজ্য শর্ত হচ্ছে অন্যান্য স্থানের জন্য। বাসা ভাড়ার হিসেব বের করার পর এখন আমি আলোচনা করব চিকিৎসা ভাতা নিয়ে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আমরা প্রতি মাসে 1,500 টাকা করে চিকিৎসা ভাতা পেয়ে থাকি। এবারে আমরা আলোচনা করব বিশেষ প্রণোদনা ভাতা নিয়ে। এই ভাতার হিসেবটি হলো আপনার মূল বেতনের 5%, তবে সর্বনিম্ন 1,000 টাকা। অর্থাৎ আপনার মূল বেতনের 5% যদি 1,000 টাকার কম হয় তাহলে আপনি 1,000 টাকা ভাতা পাবেন। আর যদি 1,000 বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনি 1,000 বা তার চেয়ে বেশি যে অঙ্কটি হবে সেটি পাবেন। আমার হিসেবটি আমি করে ফেলেছি, আপনি আপনার হিসেবটি করে ফেলবেন। এবারে আমরা আলোচনা করব টিফিন ভাতা নিয়ে। আমরা প্রতি মাসে 200 টাকা হারে টিফিন ভাতা পেয়ে থাকি। সবশেষ শিক্ষা ভাতা। আমরা এক সন্তানের জন্য 500 টাকা ও 2 সন্তানের জন্য 1,000 টাকা শিক্ষা ভাতা পেয়ে থাকি। আমি 1,000 টাকা শিক্ষা ভাতা পাই।
স্ক্রিনে আপনারা আমার মোট বেতনের পরিমাণ দেখতে পাচ্ছেন। এবারে আমরা জানব মোট বেতন থেকে কি কি খাতে টাকা কর্তন করা হয়। প্রথমেই আমি জিপিএফ নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রতি মাসে জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করার নিয়ম হলো সর্বনিম্ন মূল বেতনের 5% এবং সর্বোচ্চ মূল বেতনের 25%। অর্থাৎ মূল বেতনের 5% থেকে 25%-এর মধ্যে একটা সুবিধাজনক অ্যামাউন্ট বা পরিমাণ আমাদেরকে প্রতি মাসে জিপিএফ ফান্ডে জমা করতে হয়। আরেকটি ফান্ডে আমাদের টাকা কর্তন করা হয় যার নাম বিএফ। এই ফান্ডে টাকা কর্তনের নিয়ম হলো মূল বেতনের 1%, তবে সর্বোচ্চ 150 টাকা। অর্থাৎ মূল বেতনের 1% যদি 150 টাকার বেশি হয় তাহলে 150 টাকা, অথবা মূল বেতনের 1% যদি 150 টাকার কম হয় তাহলে 150 টাকার কম যে অঙ্কটি পাওয়া যাবে সেটি। সবশেষে রাজস্ব টিকিট বাবদ কর্তন করা হয় 10 টাকা। আমার মোট কর্তনের পরিমাণ হলো 1660 টাকা এবং মোট বেতনের পরিমাণ হলো 32,222 টাকা। এই দুইটির বিয়োগফল হলো আমার নেট স্যালারি বা বেতন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার বেতনের হিসাব সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।